সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অস্ত্র আইনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম অস্ত্র আইনের 1 থেকে 12 ধারা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব অস্ত্র আইনের 13 থেকে 20 এই ধারা পর্যন্ত। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাই। অস্ত্র আইনের 13 ধারায় রয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। এখানে কিছু বিষয় আছে আমাদেরকে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। একটা জিনিস আছে আপনার বহন, আর একটা জিনিস আছে আমাদের পরিবহন। দুটো জিনিসের মাধ্যম কিন্তু একটু ভিন্ন। বহনটা সাধারণত আপনার নিজের সাথেই করা হয়, আর পরিবহনটা হচ্ছে আপনার কোনো মাধ্যমে সেই জিনিসটা নেওয়া হয়। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু রয়েছে। তো আপনার 13 ধারায় বলা আছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। 13 ধারায় কিন্তু শাস্তি না। খেয়াল করবেন, অস্ত্র আইনে আপনার এক জায়গায় করছে সংজ্ঞা। যদি আমরা অস্ত্রশস্ত্রের কথা বলি, অস্ত্রশস্ত্রের সংজ্ঞাটা আপনার বলা হয়েছে 4 ধারাতে। 13 ধারায় বলছে যে এটা আপনার সাথে রাখা যাবে না বা বহন করতে পারবে না। এখানে লাইসেন্স ব্যতীত শব্দটি ব্যবহার করা হয়েছে। লাইসেন্স ব্যতীত তার মানে আপনার লাইসেন্স থাকলে আপনি সেটি বহন করতে পারবেন। কিন্তু এখানেও একটি পয়েন্ট আছে। কি পয়েন্টটা? যে আপনার লাইসেন্স থাকলে কি আপনি যে কোনোভাবে এটি আপনার নিয়ে ঘুরতে পারবেন? যেমন ধরেন আমাদের পুলিশ সদস্যদের কাছে থাকলে পিস্তলটা কোমরে থাকে, দৃশ্যমান থাকে, বা অনেক সময় আমাদের হাতে থাকে, অনেকে দৃশ্যমান দেখে। এই যে কাজগুলো, এগুলো নিয়ে কিন্তু সাধারণত লাইসেন্স থাকলেও কেউ করতে পারে না, কারণ এই জিনিসটা কাউকে আঘাত করার জন্যে বা ভয় দেখানোর জন্য দেওয়া হয়নি। এটা শুধুমাত্র আত্মরক্ষা করার জন্য আপনাকে অস্ত্রের লাইসেন্সটা দেওয়া হয়েছে। সেই হিসাবে আপনার লাইসেন্সের পদ্ধতিটা হচ্ছে আপনার এটা আপনার লুকানো অবস্থায় থাকবে, আপনার অদৃশ্য থাকবে। আপনি শুধুমাত্র আত্মরক্ষার্থে আপনি সেই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। অতএব লাইসেন্সে যে ধরনের পদ্ধতি বা সংখ্যার কথা বলা হয়েছে, এইটুকু আপনাকে মেনে চলতে হবে। এখন আপনাকে একটা রিভলভারের আপনার লাইসেন্স দিছে, কিন্তু আপনি দুইটা নিয়ে ঘুরবেন, এটা কিন্তু হবে না। আপনাকে দিচ্ছে রিভলভারের লাইসেন্স, আপনি নিয়ে ঘুরতেছেন শর্টগান, একনালা বন্দুক, এটা কিন্তু হবে না। অর্থাৎ লাইসেন্সের যে পদ্ধতি আছে বা সংখ্যা আছে, এই যে সিস্টেমটা কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? যে লাইসেন্স যদি না থাকে আমি অস্ত্রশস্ত্র বহন করতে পারবো না। এখানে খেয়াল করেন জিনিসটা, এখানে কিন্তু অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে। তাহলে অস্ত্রশস্ত্র কিন্তু বলতে কি বোঝায় দয়া করে কিন্তু 4 ধারা থেকে দেখে নেবেন। তা আপনার বহন নিষিদ্ধ করা হয়েছে। এখন মনে করেন কোনো ব্যক্তি যদি আপনার এটা না মানে, তবে সে কি করবে? সে কিন্তু অবশ্যই শাস্তির আওতায় আসবে। তো এই ক্ষেত্রে আপনার পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ওনারা যদি আপনার এরকম অস্ত্রশস্ত্র সহ কাউকে দেখে, তখন কি করবে তারা? তারা তো আপনার 12 ধারা মূলত গ্রেপ্তার করতে পারবেনি। কিন্তু এই ক্ষেত্রে তার কাছে যে অস্ত্রশস্ত্রগুলো থাকবে, মানে তার বলতে ওই আসামি, তার কাছে যে অস্ত্রশস্ত্রগুলো থাকবে, এইগুলো কিন্তু আপনার আইন শৃঙ্খলায় যারা জড়িত থাকবে তারা কিন্তু কেড়ে নিতে পারবে। এখানে কেড়ে নেওয়া মানে তার কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেওয়া, কারাকারি করা না। এখানে কেড়ে নেওয়া মানে কারাকারি করা না, অর্থাৎ তার কাছ থেকে যেভাবে প্রসিডিওরটা আছে এই প্রসিডিওর অনুযায়ী তার কাছ থেকে জিনিসটা সরকারি হেফাজতে নিতে পারবে। এটাই হচ্ছে 13 ধারার দ্বিতীয় বক্তব্য। তো এখন যদি কেউ এই 13 ধারা লঙ্ঘন করে, 13 ধারা যদি কেউ লঙ্ঘন করে, তবে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তো আপনারা জানেন যে অস্ত্রশস্ত্রের মাঝে আপনার কোয়ালিটি 2 রকমের হয়। একটা আছে আগ্নেয়াস্ত্র আর একটা অন্য ধরনের অস্ত্র। তাহলে আপনার যদি কেউ অন্য ধরনের অস্ত্র নিয়ে অপরাধ করে, তবে তার জন্যে 19E। আর যদি সেই অপরাধটা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হয়, তবে সেটার জন্য মূলত আমাদের 19A। তাহলে আপনার 13 ধারা যদি কেউ না মানে, তার জন্য তো শাস্তির ব্যবস্থা থাকবে, তাই না? তো 13 ধারা যদি কেউ না মানে, সেই ক্ষেত্রে যদি এটা আপনার নর্মাল অস্ত্র হয়, তবে সেই ক্ষেত্রে আপনার হবে 19E, অর্থাৎ ব্র্যাকেটে যে ই আছে সেই ব্র্যাকেটে ই। এখন যদি আবার কেউ 13 ধারার অমান্য করে আগ্নেয়াস্ত্র, খেয়াল করবেন আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ যদি বহন করে, তবে তার জন্য রয়েছে এই 19 বড় হাতের সাথে লাগানো যে এটা। এই দুটোর কিন্তু ডিফারেন্স আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে অস্ত্র আইনে। এইগুলাই কিন্তু মূল পয়েন্ট। আপনাদের কিন্তু ইতোমধ্যে কিন্তু আমি 2টা ধারা কিন্তু পাশাপাশি 3টা ধারা কিন্তু শেষ করে ফেলতেছি। একটা হচ্ছে 19E, ABCD, এই যাই বলেন না কেন এইগুলো, তার সাথে হচ্ছে 19 বড় হাতের যেটা এটা, আরেকটা হচ্ছে 20 ধারায়। 3টা ধারা কিন্তু এগুলোর পাশাপাশি আপনাদেরকে কভার করে দিচ্ছি। এরপরে রয়েছে আমাদের ধারা 14,
আপনার এখানে বলা আছে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম রাখতে পারবেন না। এখানে কিন্তু একটা বলা আছে যে আপনার যে হেফাজতটা আছে, হেফাজতে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রাখতে পারবেন না। আপনাকে এগুলো নিষেধ করা হয়েছে যে আপনি লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, এখানে কিন্তু অন্য কোনো ধরনের অস্ত্রের কথা বলা হয়নি। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম যেগুলো আছে এগুলো আপনি রাখতে পারবেন না যদি আপনার লাইসেন্স না থাকে, কিংবা লাইসেন্সের যে ধরনের পদ্ধতির কথা বলা আছে এই পদ্ধতি ভিন্ন বা ওই সংখ্যা ভিন্ন, আপনি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম রাখতে পারবেন না। এখন যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে কি হবে? রাখলে আপনার এই 14 ধারার যে নিয়মটা আছে এই 14 ধারার নিয়মটা আপনি অমান্য করলেন, আপনি সেটা রেখে দিলেন, মানে কি আপনার হেফাজতে বা নিয়ন্ত্রণে যে জিনিসটা এটা কিন্তু এখন এরকম হয়ে গেল, তাহলে আপনি রাখতে পারবেন না, স্পষ্টভাবে আপনার এটা নিষেধাজ্ঞা দেওয়া আছে। এরপরে যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে 19F, তারপরে রয়েছে আমাদের 19A, তারপরে রয়েছে আমাদের 19A, এর যে আপনার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হয় সেই ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে তো 19F আসবে। আর 20 দ্বারায় আসবে জিনিসটা যদি আমাদের গোপনীয় কাজে হয়, খেয়াল করবে যদি গোপনীয় বিষয়ে হয় তাহলে কিন্তু আমাদের চলে যাবে সেটা 20 ধারাতে। যদি একমাত্র আগ্নেয়াস্ত্র হয় তাহলে সেটা চলে আসবে 19 বড় অর্থাৎ এতে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে 19F। আর এই ক্ষেত্রে এই বিষয় নিয়ে যদি কেউ গোপনীয়ভাবে কাজটি করার চেষ্টা করেন বা আপনার ধরেন চেকপোস্টে আপনার ওই সময় আপনি লুকানোর চেষ্টা করেন বা আপনার কাছ থেকে জিনিসটা এরকমভাবে উদ্ধার হলো যে আপনি লুকায় রাখছিলেন, এরকম যদি লুকানো অবস্থা থেকে আপনার কাছ থেকে উদ্ধার করা হয় তবে সেই ক্ষেত্রে এটি থাকবে আমাদের 20 ধারাতে শাস্তির ব্যবস্থা। 20 ধারাতে আপনার শাস্তির পরিমাণটা আর কি একটু বেশি, এটা খেয়াল রাখতে হবে। মানে আপনার অস্ত্র আইনের যে সর্বোচ্চ শাস্তি যেটা এখানে দেওয়া হয় আপনার যাবজ্জীবন, আর এই 20 ধারার ক্ষেত্রে আপনি দেখবেন যে শাস্তির পরিমাণটা 14 বছর যে আছে 14 বছর থেকে মূলত আপনার শুরু হয়। তারপরে রয়েছে আমাদের ধারা 15। ধারা 15তে রয়েছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। আপনার কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। এটার ক্ষেত্রে একটু বোঝার আছে। এই 15 ধারার বিষয়টা হলো এরকম যে আপনার একটা সার্কুলার হবে। এই সার্কুলার মানে যেটাকে বলা হয় গ্যাজেট আর কি, সেই গ্যাজেটের মাধ্যমে আমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে বিশেষ এলাকা যেগুলো আছে সেই বিশেষ এলাকাগুলোর ক্ষেত্রে আপনার অস্ত্রশস্ত্র নিয়ে আপনি যেতে পারবেন না। এখানে কিন্তু আমাদের অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে, অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। আর এক্ষেত্রে যদি আপনি এটা না মানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 15 ধারার আওতায় আসবেন, অর্থাৎ গেজেট প্রকাশিত হবে। গেজেট প্রকাশিত করে আমাদের এই নিষিদ্ধটা করবে। যদি ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা সেটা না মানি, আমরা যদি সেই কাজটা করি সেক্ষেত্রে আমাদের 19F ওই একই বিষয় আর কি, তারপর আপনার 19A, 20 এই ধারা কিন্তু একই, অর্থাৎ 14 এবং 15 এই দুটো শাস্তি মোটামুটি একই। আমাদের 19F, তারপর 19A এবং 20 এই শাস্তি একই, শুধু আমাদের মামলার যে বর্ণনা থাকবে, এজাহার থাকবে, সেই এজাহারে কিন্তু আমার জিনিসটা ফুটাই তুলতে হবে যে আপনার সরকারি গেজেট মূলে এই এলাকায় এটা সম্প্রসারণ করছিল এবং এটা নিষিদ্ধ ছিল, কিংবা লাইসেন্স পদ্ধতি অনুসরণ করা হয়নি কোন তারা আপনার অস্ত্রশস্ত্র আপনার করছে লাইসেন্স অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করা হচ্ছিল যে অঞ্চলে, সেই অঞ্চলে তারা এই জিনিসটা নিয়ে প্রবেশ করছে বা ঘোরাফেরা করছে, এরকম কিন্তু জিনিসগুলো ফুটাই তুলতে হবে। তাহলে আপনার 19F, 19A আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আর গোপনে করার ক্ষেত্রে 20 ধারা, এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 15 ধারায় কিন্তু আমাদের যখন গ্যাজেট প্রকাশ হবে কিংবা আপনার পরবর্তী পর্যায়ে সরকার কিন্তু নতুন গেজেট করে আবার কিন্তু একটা ঘোষণা দিতে পারেন যে আপনাদের যার যার কাছে এই ধরনের বিষয়গুলো আছে, অস্ত্রশস্ত্রগুলো আছে, আপনারা নিকটবর্তী ডিলার কিংবা থানায় জমা দেন, এরকম নোটিশও কিন্তু আমাদের এই 15 ধারা মোতাবেক কিন্তু হতে পারে। যে এই 15 ধারায় যেরকম আপনাদের নিষিদ্ধ করা ছিল, এই নিষিদ্ধ করার সাথে সাথে আপনার এই বিষয়গুলো জমাদানের জন্য কিন্তু আপনার বলতে পারে। এটা যদি আপনার না মানেন তবে সেই ক্ষেত্রে কিন্তু এই দ্বারাই শাস্তির আওতায় আসবে।
এখানে একটা বিষয় আরও লক্ষ্য করতে হবে, এই 15 দ্বারা যে কথা বলা আছে যে আপনার যখন গ্যাজেট হবে সেই গ্যাজেট মূলে কিন্তু আবার আপনাকে বলতে পারে যে আপনার কাছে যদি এরকম অস্ত্রশস্ত্র থাকে তবে সেইগুলো আপনি নিকটবর্তী ডিলার বা ইয়ের কাছে আপনার থানায় আপনি সেটা অবশ্যই জমা দিবেন, যেটা আমাদের মেয়াদ উত্তীর্ণ কিংবা ধরেন আপনার অন্য কোনো কারণে বা সরকারের বিশেষ প্রয়োজনে এই আদেশটা জারি করলো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের মান্য করতে হবে। সেই না মান্য করলে সেটা শাস্তির বিষয়টা আমাদের পরবর্তীতে আমাদের রয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাই সেটার জন্য আমাদেরকে আগে দেখতে হবে ধারা 16তে কী বলছে। কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় বা লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছে জমা দিতে হবে। তাহলে আপনার কতিপয় ক্ষেত্রে, তা কতিপয় ক্ষেত্রে কি হইতে পারে, যেমন ধরেন এই 15 ধারার ক্ষেত্রে যখন গ্যাজেট হয় তখন একটা সার্কুলার সরকার দিতে পারে, তখন একটা বিষয়। এছাড়াও ধরেন আপনার লাইসেন্স আছে কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ হতে পারে না, যে আপনার লাইসেন্স আছে যে কত বছরের জন্য আপনাকে লাইসেন্সটা দেওয়া হয়েছিল সেই লাইসেন্সের মেয়াদ শেষ, বা কোনো কারণে সেই লাইসেন্সটা আপনার সরকার বা কর্তৃপক্ষ বাতিল করলো, এমনও হতে পারে, তাই না? এটা একটা কারণ হতে পারে। অথবা সেই আপনার নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ মোতাবেক আপনি হাজির করতে বাধ্য। তখন এই কিছু কারণগুলোর কারণে যখন আপনার কাছে অস্ত্রশস্ত্র থাকবে তখন আপনি থানায় বা লাইসেন্সপ্রাপ্ত যে ডিলার থাকবে এখানে বলাই থাকবে, ওই নোটিশটা যদি আপনাকে দেওয়া হবে সেই নোটিশে বলাই থাকবে, তো এরকম থানায় বা লাইসেন্সপ্রাপ্ত যে ডিলার থাকবে সেই ডিলারের কাছে আপনি জমা দিবেন। একটু কঠিন মনে হয়েছে না? কঠিন মনে হওয়ার কিছু নাই। আপনার ধরেন এই 15 ধারা মোতাবেক যদি নোটিশ দেওয়া হয় সেই নোটিশ, তারপরে আপনার ওই যে গ্যাজেটের মাধ্যমে আর কি, তারপরে হচ্ছে যে আমাদের যদি পরবর্তীতে আরও এরকম কোনো ঘোষণা আসে কিংবা ধরেন আপনার লাইসেন্স ছিল মেয়াদ শেষ বা অন্য কোনো কারণে আপনার দেখা গেছে যে কর্তৃপক্ষ আপনার লাইসেন্সটা বাতিল করছে, আপনাকে জমা দেওয়ার জন্য আদেশ দিতে পারে, এরকম পর্যায়ে যদি আপনি কি করেন নোটিশটা পান, অবগত হন, আপনি 100% আপনি সেটা কোথায় জমা দিবেন? থানায় বা লাইসেন্সপ্রাপ্ত যে ডিলার থাকবে লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছে আপনি সেটা জমা দিবেন। যদি জমা না দেন তবে আপনার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। 19I ছোট হাতের অক্ষর আই, যেটা ব্র্যাকেটে থাকে আর কি, 19 ব্র্যাকেটে ছোট হাতের যে আই আছে এই আই আপনার শাস্তির ব্যবস্থা কিন্তু রয়েছে। এখন ঘটনা হচ্ছে আপনি তো সরকারের প্রতি আপনার শ্রদ্ধা জানিয়ে আপনার বৈধ অস্ত্র আপনি জমা দিয়ে দিলেন, তবে সেই ক্ষেত্রে কি হবে? আপনি কি তাহলে সেটা আর ফেরত পাবেন না? আপনি নিশ্চিত থাকেন সেই অস্ত্রটা আবার আপনি ফেরত পাবেন। পরবর্তী পর্যায়ে আপনার সেই কার্যক্রম শেষ হওয়ার পর আপনাকে ডেকে নিয়ে কিন্তু আবার সেই অস্ত্রটা ফেরত দেওয়া হবে। এতে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার যদি লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র থানায় জমা দিয়ে থাকেন বা ডিলারের কাছে জমা দিয়ে থাকেন, পরবর্তী নোটিশের মাধ্যমে আপনি আবার সেটা ফেরতও পাবেন। এই বিষয়টাও কিন্তু আমাদের এই 16 ধারার ভিতরে অন্তর্ভুক্ত আছে। এটা তো ছিল বৈধ অস্ত্রের জন্য আপনার পদ্ধতি। এখন যদি জিনিসটা কোনো কারণে আপনার ওই অস্ত্রশস্ত্রগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে বা আপনি দণ্ডিত হন বা এই তখন আপনার দণ্ডিত হওয়ার পরে সেই বিষয়গুলো আপনি জমা দিতে বাধ্য হন কিংবা আপনার কাছ থেকে সেগুলো জব্দ করা হলো, তবে সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলো আর আপনি ফেরত পাবেন না। ওইগুলো কিন্তু আর আপনি ফেরত পাচ্ছেন না, কারণ এটাকে অলরেডি সরকার কর্তৃক বা আদালত কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর এই জমাকৃত অস্ত্র ডিলারের কাছ থেকে বা থানার কাছ থেকে আপনি ফেরত পাবেন না। তাহলে কখন ফেরত পাবেন আর কখন ফেরত পাবেন না এই জিনিসটা আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার। এরপর রয়েছে আমাদের 17 ধারা রয়েছে আমাদের লাইসেন্স সংক্রান্ত বিধিমালা তৈরির ক্ষমতা। আপনারা জানেন যে আমাদের এই অস্ত্র আইনের একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লাইসেন্স। এই লাইসেন্সের আপনার বিধিমালা তৈরির ক্ষমতা, কারণ সব কিছু বিষয় মূলত আমাদের এখানে কিন্তু দেওয়া নেই। অস্ত্র আইনের যে লাইসেন্স কিভাবে দিতে হবে, কিভাবে একজন ব্যক্তি প্রাপ্ত হবে, তারপর সেই লাইসেন্সের মূলে অস্ত্রশস্ত্র সংরক্ষণের ব্যাপার, তারপর হচ্ছে আপনার কি বলবো এটাকে, যে আপনার একজন ব্যক্তি প্রদর্শন করতে বাধ্য থাকবে, তারপর কিভাবে আপনার একজন ব্যক্তি যাবে, কর্মকর্তা যারা থাকবেন তারা সেখানে যাবেন, তাদের কার্যক্রমগুলো করবেন, এই ধরনের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের বিধিমালাতে স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে। এখন এই ধরনের বিধিমালা আমরা তৈরি করতে পারবো। আমরা বলতে এখানে বোঝানো হচ্ছে সরকারকে আর কি, যে সরকার আপনার লাইসেন্স সংক্রান্ত বিধিমালা তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে সরকার আপনার গেজেট প্রকাশ করবেন, সেই গেজেটের মাধ্যমে আপনার
কর্মকর্তা আপনার কীভাবে বাছাই করবেন সেটা, তারপর আপনার তাদের কার্যক্রম কি হবে, তারপর আপনার তারা যে আপনার যাবে এক জায়গায়, সেখানে গিয়ে তারা সেই অস্ত্র সংক্রান্ত বিষয় সংক্রান্ত দেখভাল করতে পারবে, তাদের মানে তাদের সামনে উপস্থাপন করার জন্য বলতে পারবে, তাদের সামনে যাদের কাছে এগুলো থাকবে লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র, তারা আবার তাদের সামনে উপস্থাপন করতে বাধ্য থাকবে। এই যে বিষয়গুলো আছে এইগুলো একটা পাওয়ার বা ক্ষমতাকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত যে বিধিমালা আছে এই বিধিমালা তৈরি করতে পারবে কে? সরকার। এই জন্য সরকার সেটা কীভাবে তৈরি করবে? আপনার এটা অবশ্যই গ্যাজেটের মাধ্যমে এই জিনিসটা আপনার তৈরি করবে, যে বিধিমালা এটা তৈরি করা হলো অস্ত্র আইন সংক্রান্ত বা অস্ত্রশস্ত্র সংক্রান্ত এই বিধিমালা সরকার তৈরি করছে, এইটা আপনার তখন আপনার এইভাবে প্রকাশিত হবে। মজার একটি ধারা হচ্ছে আমাদের 17 বড় হাতের যে এ আছে এটি, যে অস্ত্রশস্ত্র সাথে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। এখানে কিন্তু শিরোনামটা পড়ে কিন্তু আমাদের বোঝার উপায় নেই যে আপনার এখানে কোন ধরনের অস্ত্রশস্ত্র। এখানে বলা হয়েছে যে আপনার যদি ব্যক্তিগত অস্ত্র হয়, মানে লাইসেন্সকৃত, যদি আপনার লাইসেন্সকৃত ব্যক্তিগত অস্ত্র হয় তবু আপনি সাথে নিয়ে চলাফেরা করতে পারবেন না। কিন্তু কখন সেটা? এটা একটা নির্ধারিত সময় আছে, অর্থাৎ সরকার যখন প্রয়োজন মনে করবে যে এই মুহূর্তে ব্যক্তিগত অস্ত্র নিষিদ্ধ থাকবে, যে কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র যেগুলো আছে এগুলো লাইসেন্স করা থাকলেও সেগুলো নিয়ে চলাফেরা করতে পারবেন না, তাহলে ওই রকম সিচুয়েশনে সরকার আপনার ব্যক্তিগত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন। এটা সাধারণত কখন হয়ে থাকে? এটা সাধারণত হয়ে থাকে যখন জাতীয় নির্বাচনকালীন সময় কিন্তু এই ধারাটা প্রয়োগ করা হয়ে থাকে। এটা আপনার কখন থেকে শুরু হয়? এটা সাধারণত যখন মনোনয়নপত্র দাখিল হয়, সেই মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে নির্বাচনী ফলাফলের যে একটা তারিখ থাকে, ওই নির্ধারিত তারিখ পর্যন্ত মূলত এই বিধিনিষেধটা থাকে। ওই সময়টাতে আপনাকে অবশ্যই ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রশস্ত্র আপনি সাথে নিয়ে চলাফেরা করতে পারবেন না। আমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আমাদের 18 ধারা। এখানে বলা আছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা। তো আপনারা জানেন যে লাইসেন্সটা দেওয়া হয় মূলত একজন ব্যক্তির বৈধতার জন্য। এখন এই বৈধতার জন্য দেওয়া লাইসেন্সটি আপনার কখন বাতিল করা যায় বা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, এই বিধানটি হচ্ছে মূলত আমাদের এই 18 ধারা। এখানে দুটি পদ্ধতি প্রচলিত আছে। প্রথম বিষয়টি হচ্ছে জনস্বার্থে এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যদি আপনার যে ব্যক্তি লাইসেন্সটা দিয়েছিলেন, অর্থাৎ লাইসেন্স প্রদানকারী ব্যক্তি বা ওইরকম ভারপ্রাপ্ত ব্যক্তি অথবা একজন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ওই ব্যক্তিকে যে লাইসেন্সটা দেওয়া হয়েছিল এটাকে বাতিল করা দরকার, তাহলে আপনার সেই লাইসেন্সটা বাতিল করতে পারেন। আবার যদি মনে করেন যে এটা সাময়িকভাবে স্থগিত রাখা দরকার, তবে তারা এই জিনিসটা সাময়িকভাবে স্থগিত রাখতে পারবেন। খুব সহজ বিষয়, অর্থাৎ যাকে লাইসেন্স দেওয়া হয়েছিল সেই বিষয়টা যদি আপনার যে কোনো মুহূর্তে যদি মনে হয় যে আপনার জনস্বার্থ বিরোধী বা আপনার শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাবে, এরকম যদি মনে হয়, তাহলে আপনার লাইসেন্স প্রদানকারী ব্যক্তি বা কর্মকর্তা আর কি, এবং তার অধীনস্থ যে ভারপ্রাপ্ত এরকম দায়িত্বে থাকবে ওই ব্যক্তি অথবা একজন ম্যাজিস্ট্রেট আপনার কি করতে পারেন, ওইটা সাময়িকভাবে স্থগিত বা লাইসেন্সটা বাতিল করতে পারেন। এটাই গেলো আমাদের প্রথম পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি আছে। এক্ষেত্রে তিনি যদি আপনার কোনো দায়রা আদালতে আপনার দণ্ডিত হন, ওই ব্যক্তি এই অস্ত্রশস্ত্র সংক্রান্ত বিষয়ে যদি কোনো ব্যক্তি দায়রা আদালতে আপনার দণ্ডিত হন বা ম্যাজিস্ট্রেট কোর্টেও যদি তিনি দণ্ডিত হন, সেই ক্ষেত্রে আপনার যারা শাস্তি প্রদান করবেন তারা আপনার একটি আদেশের মাধ্যমে তার লাইসেন্সটি বাতিল করতে পারেন অথবা লাইসেন্সটি সাময়িকভাবে স্থগিত করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সেই লাইসেন্সের ধরন অনুযায়ী যদি আপনার সেটা কোনো সারা বাংলাদেশে কিংবা ধরেন আপনার ওই রকম আরও লাইসেন্স যদি আপনার থাকে, সেইগুলো আপনার বাতিল করতে পারেন। এটা নির্ধারিত এলাকার জন্যও করতে পারেন, সমগ্র এলাকার জন্যও সেই লাইসেন্সটি বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। তাহলে খুবই সহজ পদ্ধতি, অর্থাৎ জনস্বার্থে বিবেচনা করেও করা যাবে এবং মামলায় যদি তিনি দণ্ডিত হন, সেই দণ্ডিত হওয়ার পরেও লাইসেন্সটি বাতিল করা যাবে বা সাময়িকভাবে স্থগিত করা যাবে। চলে এসেছি আমাদের সেই সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ যে ধারাটি অস্ত্র আইনের 19 ধারাকে বলা হয়, সেই 19 ধারাতে এখানে শাস্তির কথা কিন্তু বলা আছে। ইতিমধ্যে কিন্তু এখানে যতগুলো শাস্তির কথা বলা আছে, আমরা এর আগের ক্লাসে এবং আজকের ক্লাসের আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। এখানে কিন্তু আমাদের আর কোনো কিছুই কিন্তু বাকি নাই। তাহলে আমরা দেখব এখন যে কিভাবে এটা আমরা শেষ করে ফেলছি। 19 ধারাতে বলা আছে অস্ত্র আইনের 5 ধারা, 6 ধারা, 10 ধারা এবং 13 থেকে 17 ধারা লঙ্ঘনের শাস্তি।
তাহলে 5, 6, 10, 13 থেকে 17 ধারা কিন্তু আমরা ইতোমধ্যে কিন্তু পড়ে আসছি না? তো এখন ওইগুলো যদি আমরা লঙ্ঘন করি তারপরে আপনার শাস্তির বিধানটা, এবং এর পাশাপাশি আমরা যখন এটা পড়ছি এটার পাশাপাশি কিন্তু আমরা শাস্তিগুলোও কিন্তু পড়ে আসছি যে আপনার লঙ্ঘন করলে কি শাস্তি। যেমন ধরেন ছোট হাতের এ, খেয়াল করবেন এখানে ছোট হাতের আমি কিন্তু পাশাপাশি আবার লিখে দিচ্ছি এখানে যে জিনিসটা কীরকম দেখাবে। 19A আপনার যে 5 দ্বারায় বলা আছে যে উৎপাদন ও রূপান্তর বিক্রয় নিষিদ্ধ, কখন? লাইসেন্স যদি না থাকে। এটা যদি কেউ করে তবে তার জন্য এই ছোট হাতের এ দ্বারাই শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এই 19 দ্বারাই শাস্তির মেয়াদটা কীরকম দেওয়া আছে? এই শাস্তির মেয়াদ দেওয়া আছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তিটা আছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই ক্ষেত্রে শাস্তিটা 7 বছরের নিম্নে হবে না। সেই ক্ষেত্রে শাস্তিটা 7 বছরের নিম্নে হবে না। এটা আপনার 7 বছরের ঊর্ধ্ব থেকে যাবজ্জীবন পর্যন্ত যে কোনো ধরনের শাস্তি হতে পারে, এবং সেক্ষেত্রে অর্থদণ্ড বা উভয়দণ্ড সেটা হতে পারে। তাহলে 5 ধারাটা আমরা বুঝছি যে 5 ধারা যেটা পড়ে আসছি, সে 5 ধারা যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি চলে আসবে 19A-তে। এরপর চলে যাচ্ছি আমরা বিতে, যে নোটিশ দান না করলে। আপনারা জানেন যে 5 ধারার দ্বিতীয় পাড়ায় একটা অংশ আছে যেখানে বলা আছে নোটিশ দিতে হবে, এরকম ক্রয় বিক্রয় করলে বা হস্তান্তর করলে সেক্ষেত্রে নোটিশ দেওয়ার কথা বলা আছে। যদি এই অংশটুকু কেউ না মানে তবে তার জন্য থাকবে 19B, এভাবে কিন্তু ব্র্যাকেটে এবং ছোট হাতের অক্ষর হবে। এরপর রয়েছে আমাদের 19 ব্র্যাকেটে সিতে বলা আছে 6 দ্বারা লঙ্ঘন। তো 6 দ্বারার আপনার কি আছে? 6 দ্বারার লঙ্ঘনে আছে আপনার লাইসেন্স ব্যতীত কেউ যদি আমদানি এবং রপ্তানি করে। 6 দ্বারা কিন্তু আমদানি এবং রপ্তানির কথা বলা হয়েছে। যদি এই 6 দ্বারার বিধান কেউ না মানে বা লঙ্ঘন করে তার জন্য শাস্তির ব্যবস্থা হচ্ছে আপনার 19C, এভাবে লিখতে হবে 19C, তার জন্য এই শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা যাব ডিতে, যে ডিতে রয়েছে আমাদের 10 দ্বারা লঙ্ঘনের শাস্তি। তো 10 দ্বারায় কি আছে? 10 দ্বারায় আছে মূলত আমাদের পরিবহন, যে বহন করবেন আপনি এক স্থান থেকে আরেক স্থানে আনা নেওয়া যদি করেন, সেই ক্ষেত্রে যদি এটা লাইসেন্স ব্যতীত করা হয় বা পদ্ধতি মানা না হয়, সেই ক্ষেত্রে আপনি 10 দ্বারাটা লঙ্ঘন করছেন। যদি খালি 10 দ্বারা লঙ্ঘন করেন তাহলে জন্য আপনার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে 19D। ডি আর বি কিন্তু দেখে নিয়েন, ডি কোন দিকে আর বি কোন দিকে। আমরা অনেক সময় কিন্তু এটা একদম ভুলে যাই, কিন্তু প্যাচ লাগে, বিশেষ করে আমার লাগে, আপনাদের লাগে কিনা জানি না। ডি এবং বি কিন্তু আমারই মাঝে মাঝে প্যাচ লেগে যায় যে আপনার কোন দিকে হবে, ভিতর সাইডে না বাহির সাইডে। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে 10 দ্বারা লঙ্ঘন করতে গেলে আপনার শাস্তির ব্যবস্থা থাকবে 19D-তে। এখন আসেন একটা ইম্পর্টেন্ট ধারা কোনটা? এই যে 13 ধারা যে আমরা পড়ে আসলাম, আমরা তো ইতিমধ্যে আলোচনা করছি যে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র কেউ যদি আপনার বহন করে, আপনার সাথে নিয়ে যদি কেউ বহন করে, তবে সেই ব্যক্তির জন্য শাস্তির ব্যবস্থা থাকবে 19E। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সূত্র বলে দেই, আমাদের যে দেশীয় অস্ত্রশস্ত্রের কথা বলা হয় না, আগ্নেয়াস্ত্র ব্যতীত যে দেশীয় অস্ত্রশস্ত্র যদি হয়, দেশীয় অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে আমাদের ওই 13 ধারার আপনার হবে, শাস্তি হবে। 13 ধারায় যে শাস্তিটা আছে এটা আপনার চলে আসবে 19E-তে। এখন অস্ত্রেতে আসলে কিন্তু দেশীয় কিংবা বিদেশীয় এই ধরনের কারণে কিন্তু কোনো শাস্তির পার্থক্য নাই। আমরা এই জিনিসটা অনেকটাই ভুল করি যে দেশীয় অস্ত্রের মনে শাস্তি কম, বিদেশি অস্ত্রের মনে শাস্তি বেশি। মূলত অস্ত্র আইনের ডিফারেন্সটা হচ্ছে নর্মাল অস্ত্র নাকি আপনার আগ্নেয়াস্ত্র, এই জিনিসটা হলো দেখার বিষয়। যে অপরাধটা কি আপনি জনগণের সামনে করলেন না লুকিয়ে কৌশলে করার চেষ্টা করলেন, এরকম এই বিষয়গুলো মূলত হচ্ছে আপনার দেখার বিষয়। আপনি কি লাইসেন্স সহ কার্যক্রমটা করলেন না লাইসেন্স ব্যতীত কার্যক্রমটা করলেন, এইগুলো হচ্ছে অস্ত্র আইনের দেখার বিষয়। দেশি না বিদেশি এটা আসলে তেমন দেখার বিষয় না। তো আপনার 13 ধারায় যে লঙ্ঘন করে যদি কেউ বহন বা পরিবহন করে, তবে সেই ক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থা থাকবে ইতে 19E। এই 19E-তে কিন্তু প্রচুর পরিমাণ মামলা হয় থানাতে, ইতে কিন্তু আমাদের মামলা হয় 13 ধারা লঙ্ঘন করে কেউ যদি আপনার এই কাজটা করে। এরপরে আমাদের থাকবে এফ। এখানে দেখেন বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম এগুলো রাখতে পারবে না। এখানে এই ধরনের কথা বলা আছে। তো আপনার কি লাইসেন্সের কথা বলা আছে, লাইসেন্স এবং সেটা আগ্নেয়াস্ত্রের কথা বলা আছে। এখন যদি আপনার হয় যে আপনার
ধারা 15 কথা বলা আছে যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র নিষিদ্ধ কথা বলা আছে। এই দুইটা বিষয় মূলত আপনার একসাথে পড়তে হবে। তো এরকম যদি হয় যে যেখানে লাইসেন্সের কথা বলা আছে, এখানে লাইসেন্স ছাড়া যদি কোনো ব্যক্তি আপনার রাখেন, খেয়াল করবেন, যদি রাখেন, যদি হেফাজতে রাখেন, নিয়ন্ত্রণে রাখেন, এরকম কাজ যদি কেউ করেন, তবে সেই ক্ষেত্রে 19F 14 বা 15 দ্বারা লঙ্ঘন। মানে একটা জায়গায় গিয়ে আপনি কারো কাছে আপনি রেড দিলেন, রেড দেওয়ার পরে দেখা গেছে যে কোনো কিছুর জন্য আপনি তল্লাশি করতেছেন, সেই মুহূর্তে তার কাছে একটা অস্ত্র পাওয়া গেল, তাহলে আপনি তার দখল থেকে কিন্তু উদ্ধার করলেন। তার দখল, তাকে কিন্তু আপনি রানিংয়ে ধরেন নাই, বা যাওয়ার পথে, বা সে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, এরকম না, আপনি তাকে ধৃত করছেন, ধৃত করে তল্লাশির সময় তার কাছে পাইলেন। এরকম পর্যায়ে যদি হয়, তাহলে তার হেফাজতে রাখার বা নিয়ন্ত্রণে রাখার, একজনের নিয়ন্ত্রণে আছে, সেই নিয়ন্ত্রণে রাখার কোনো বৈধ কাগজপত্র দেখাইতে পারলো না, তার মানে তার কাছে কোনো লাইসেন্স নাই, এই 14 বা 15 দ্বারা লঙ্ঘন করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার F 19F, এই 19 এই F। আমার যদি মনে হয় থানায় সবচেয়ে বেশি এই ধারাতে আমাদের মামলা হয়। খেয়াল করবেন, এটা কিন্তু শুধুমাত্র আপনার এর জন্য, অস্ত্রের জন্য, এখন অস্ত্রের জন্য, অস্ত্রশস্ত্রের জন্য, আর আপনার গোলাবারুদ যেগুলো আছে এগুলোর জন্য তো আছেই। যদি মাত্র খালি আগ্নেয়াস্ত্র হয়, খেয়াল করবেন, যদি মাত্র খালি আগ্নেয়াস্ত্র হয়, তবে কিন্তু সেটা দ্বারা চেঞ্জ হয়ে 19 বড় হাতের এতে চলে যাবে। আমি কিন্তু আবারও আপনাদের মনে করাই দিচ্ছি, এখানে যে শাস্তিগুলোর কথা আমরা বলতেছি, যদি খালি সেটা আগ্নেয়াস্ত্র হয়, তাহলে কিন্তু আর সেটা 19 ধারায় থাকবে না। আগ্নেয়াস্ত্র ব্যতীত অন্য যা কিছু থাকবে, তার জন্য মূলত আমাদের এই 19 ধারাটা প্রযোজ্য। যদিও আইনটা করার সময় জিনিসটা ক্লিয়ার করে দিলেই পারতো প্রথমেই, যে শুধুমাত্র আগ্নেয়াস্ত্রের ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এটা লিখে দিলে কিন্তু সমাধান হয়ে যেত। আচ্ছা, এটা লিখে দেয় না, যেহেতু ক্লিয়ার করা। এরপর রয়েছে আমাদের 19-এর জি। আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট কিন্তু শেষ। তারপরেও আমরা এখন আপনার হচ্ছে যে 17 ধারার যে সি অনুচ্ছেদ আছে আমাদের, যে আপনাদের 17 ধারা যে পড়ে আসছি, সেটার সি অনুচ্ছেদ ওভাবে আপনাদেরকে কিন্তু ডিটেলস পড়ানো হয়নি, এটা আপনার বই থেকে দেখে নিতে হবে। সি ধারার অনুচ্ছেদে কি রয়েছে, সি ধারার অনুচ্ছেদে রয়েছে আপনার তার সামনে উপস্থাপন করার জন্য যে আপনি কি লাইসেন্স মূল্যে আপনি কি মোতাবেক কার্যক্রমগুলো করছেন কিনা, এই জিনিসটা পর্যবেক্ষণ পরিদর্শনের জন্য আপনার গ্রহীতাকে কিন্তু নির্দেশ দিবেন, সেই আপনার যারা এটার ক্ষমতায় থাকবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কেউ যদি আপনার কি দেয়, যদি আপনার ভুল তথ্য বিবরণ দাখিল করলে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আপনার চেক করতে গেছে তার সামনে যদি ইচ্ছাকৃতভাবে ভুল ইনফরমেশনগুলো দেয়, সেক্ষেত্রে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে 19G-তে। একইভাবে আপনার 19 ধারার ই মতে প্রদর্শন করতে বাধ্য হওয়ার পর ব্যর্থ হলে তাকে প্রদর্শন করতে বলা হয়েছে যে আপনার কাছে এই জিনিসটা আছে, এটা আছে, আপনি এটা প্রদর্শন করুন। সেই ক্ষেত্রে সে যদি ব্যর্থ হয়, খেয়াল করবেন, এখানে একটা বিষয় হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিবে, সেটা আপনার ভুল বোঝানোর চেষ্টা করবে, তবে সেক্ষেত্রে আপনার 19G। আর যদি আপনাকে কি করা হয়, যে আপনার ব্যর্থ হইতেছেন, আপনাকে বলছে এটা উপস্থাপন করেন, আপনি পারতেছেন না, ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে আমাদের এইচতে। 14/16 দ্বারাই যে ধরনের অস্ত্রশস্ত্র জমা দিতে কেউ যদি ব্যর্থ হয়, সামরিক সরঞ্জাম বা গোলাবারুদ যে বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো যদি কেউ জমাদানে ব্যর্থ হয়, যেমন জমাদানের নোটিশ দেওয়া সত্ত্বেও যদি কেউ আপনার জমা দিতে ব্যর্থ হয়, তবে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে 19I। তবে এইগুলো আমাদের পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, আমাদের এই F পর্যন্ত মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরেও সবগুলো বিষয় আপনারা মাথায় রাখেন, এখান থেকেও আমাদের আসতে পারে। তাহলে আপনারা 19 ধারায় কিভাবে, কখন, কোন আপনার ধারাটি আসবে বা কোন আপনার উপধারাটি আসবে, এটা আপনারা বুঝতে পারতেছেন যে এটা এখানে আপনাদের কিভাবে সেই অনুচ্ছেদগুলো ব্যবহার করা হবে। সরি, এখানে আপনাদের উপধারা না, এই অনুচ্ছেদগুলো, এই মার্কগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, যে ABCDEFGHI এই পর্যন্ত যে আছে, এগুলো কিন্তু আমাদের 100% মামলা রেকর্ডের সময় কিন্তু ফুটিয়ে তুলতে হবে, যেটা আপনার কত অনুচ্ছেদের মোতাবেক সেই অপরাধটা করছে। এরপরে রয়েছে আমাদের ধারা 19A, যেটা নিয়ে আমরা এতদিন আলোচনা করলাম, যে এই ক্ষেত্রে আপনার 19A এতে বলা আছে কি দেখেন, যে আপনার লাইসেন্স ব্যতীত উৎপাদন, রূপান্তর, বিক্রয়, এটা। সিতে বলা আছে আমাদের আপনার আমদানি রপ্তানি। তারপর আপনার ইতে বলা আছে আমাদের লঙ্ঘন করে যদি কেউ বহন করে, এবং এফতে বলা আছে যদি আপনার কেউ দখলে রাখে। এই সংক্রান্ত অপরাধগুলো যদি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হয়, তবেই কিন্তু মামলা রুজু হবে 19A-তে, 19 বড় হাতের
এতে এই জিনিসটাই মূলত আপনাদের এখানে ক্লিয়ার করছে। আবার এই সেম জিনিসটাই দেখেন 19A, তারপর 19C, তারপর এই আপনার 19Dটা এখানে যুক্ত করা হয়েছে, যে আপনার 20 দ্বারাই বলছে গোপনে যদি কেউ করে 19A 5 দ্বারা লঙ্ঘন করে গোপনে, আপনার সিতে বলা আছে আমাদের 6 দ্বারা যদি কেউ গোপনে লঙ্ঘন করে, আপনার ডিতে বলা আছে আমাদের ডি কোথায়, এই যে ডিতে বলা আছে 10 দ্বারা যদি কেউ আপনার গোপনে লঙ্ঘন করে, এবং এফ তো আপনার হেফাজতে যদি কোনো ব্যক্তি রাখেন গোপনে, এই গোপনে কাজটা যদি কেউ করেন বা যখন আপনার চেকপোস্ট হবে সেই চেকপোস্টে যদি কোনো কিছু আপনার অস্ত্রশস্ত্র এগুলো লুকানোর চেষ্টা করেন, চেষ্টা করে যদি ধরা খান, সেই ক্ষেত্রে আমাদের এই 20 দ্বারাই কিন্তু মামলা হবে। তো 20 দ্বারার সাথে 19 দ্বারার বা 19 এগুলোর পার্থক্য কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে যে আপনার এই 20 ধারাতে শাস্তির বিধানটা যাবজ্জীবন কারাদণ্ড রাখা হলেও এখানে আপনার সর্বনিম্ন শাস্তিটা যাবজ্জীবন করা হয়েছে, আপনার সর্বনিম্ন শাস্তিটা 14 বছর পর্যন্ত করা হয়েছে, যে আপনার সর্বনিম্ন 14 বছর পর্যন্ত তার শাস্তি হবে, 14 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত এই যে কোনো ধরনের শাস্তি হবে। তারপর হচ্ছে ধারা 20A, একটি খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, যে 20A এখানে 13, 14, 15 এই তিনটা ধারা আগে মনে রাখতে হবে। 13, 14, 15 আপনার লাইসেন্স যেখানে বহন নিষিদ্ধ করছে, লাইসেন্স ব্যতীত যেখানে বহন নিষিদ্ধ করছে, তারপর 14তে যেখানে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র এগুলো দখল নিষিদ্ধ করছে, তারপর 15তে আপনার কতিপয় স্থানে যেখানে আপনার নিষিদ্ধ করছে গেজেট মূলে, এইরকম যদি কেউ কোনো লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র সাথে রাখেন, খেয়াল করবেন, যদি আপনি সাথে রাখেন এবং যদি আপনার উদ্দেশ্যটা হয় কাউকে খুন করা, এবং উদ্দেশ্যটা যদি আপনার হয় কাউকে খুন করা, সেই জন্য রয়েছে আপনার 20A ধারায় শাস্তির বিধান। খেয়াল করবেন, এখানে শাস্তির বিধানটা হচ্ছে যে আপনাকে ধরা খাইছেন, ঠিক আছে, আপনার সাথে অস্ত্র পাওয়া গেছে, আপনার যাচ্ছিলেন কি অমুক জনকে খুন করার জন্য, আপনি স্বীকারোক্তি দিলেন যে কোথায় যাচ্ছিলেন, অমুককে খুন করার জন্য যাচ্ছিলেন, এতে আপনার বিষয়টা কিন্তু প্রতীয়মান হইলো। কিন্তু একজনকে খুন করতে গেছে এই মুহূর্তে যদি উদ্ধার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধারায় কিন্তু মামলা রেকর্ড করতে হবে। আমরা এই সময় অনেক সময়ই কিন্তু এই জিনিসটা করি না, নর্মাল ধারাতে মামলা রুজু করি, কিন্তু না, একজন ব্যক্তি খুনের অপরাধে অভিযুক্ত হয়ে গেছে এক জায়গায়, সেই মুহূর্তে তার কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার হয়, তাহলে সে খুন করার জন্য কিন্তু সেই অস্ত্রটা নিয়ে গেছে, তখন কিন্তু আপনার 20 বড় হাতের এই যে আছে এই ধারাতে কিন্তু মামলা রেকর্ড করতে হবে। অন্য ধারায় কিন্তু মামলা রেকর্ড করলে সেটা যুক্তিগত হবে না। তাহলে আপনার 13, 14, 15 এই ধারায় যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যে বিধানটা আছে, এটা যদি কেউ আপনার অন্য কোনো ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে আপনার লঙ্ঘন করেন এই তিনটা ধারার অপরাধ, তাহলে আপনার কি হবে বিষয়টা, তার জন্য শাস্তির পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ যেটা আমাদের 19 ধারাতে নর্মালি ছিল 7 বছর থেকে, তো সেক্ষেত্রে আপনার এখানে চলে আসবে সেটা 14 বছর থেকে একদম যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা থাকবে এখানে। এর মানে শাস্তির পরিমাণটা বেড়ে যাবে। শাস্তির পরিমাণ যদি আপনাদের মাথায় না ধরে বা রাখতে কষ্ট হয়, তবে অনুরোধ করব শাস্তির পরিমাণের দিকে আপনাদের এতটা না গেলেও চলবে। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আমাদের এই অস্ত্র আইনের এই ক্লাসগুলো যদি আপনি খুব ভালোভাবে না বুঝেন, তাহলে কিন্তু আপনি অস্ত্র আইনে ভালো করতে পারবেন না। অস্ত্র আইনে এই শাস্তির প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ, কখন কারো ঘর বাড়িতে পাওয়া গেলে, কখন রাস্তায় পাওয়া গেলে, সাথে পাওয়া গেলে, চেকপোস্টে পাওয়া গেলে, আপনি উদ্ধার করতে গেলেন, মাদক উদ্ধার করতে গিয়ে অস্ত্র পাওয়া গেল, এই যে বিষয়গুলো আছে, কনসেপ্টগুলো আছে, এগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার কীভাবে সেই জিনিসগুলো আসতেছে, এগুলো আপনার অবশ্যই চেক করতে হবে। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।